আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সিয়ামুল হক, কনসেপ্ট ক্যাপসুলের আজকের ক্লাসে। আজকে আমরা রসায়ন প্রথম পত্র থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পোলারায়ন। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই এই যে পোলারায়ন শব্দটা আমরা দেখছি, এই শব্দটার অর্থ আসলে কি এটা আমাদেরকে জানতে হবে। পোলারায়ন শব্দের অর্থ হচ্ছে আয়নের বিকৃতি। আয়নের বিকৃতি। এবং যদি এইটাকে আমি আরো সহজ বাংলায় বলি, তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকৃতির বিকৃতিকে আমরা কি বলছি? পোলারায়ন বলছি। এখন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকৃতির বিকৃতি, এই কনসেপ্ট বা পোলারায়নের টোটাল কনসেপ্টটা বোঝার জন্য সবার আগে আমাদেরকে আজকে একটা আয়নিক যৌগের গঠন সম্পর্কে জানতে হবে। তো আমরা যদি একটা আয়নিক যৌগের গঠন সম্পর্কে চিন্তা করি, আয়নিক যৌগ সাধারণত তৈরি হয় ধাতু এবং অধাতুর মধ্যে, তাই না? আমরা সবাই এটা জানি। এবং এই আয়নিক যৌগ তৈরি করার সময় ধাতু সাধারণত কি করে? ধাতু ইলেকট্রন দান করে এবং অধাতু কি করে বলতো? সেই ইলেকট্রনটা গ্রহণ করে। অর্থাৎ ধাতু যদি ইলেকট্রন দান করে তখন ধাতু হয়ে পড়ে ক্যাটায়ন। কি? ক্যাটায়ন বা যেকোনো একটা পজিটিভ চার্জের একটা গঠন তৈরি করে। আর অধাতু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অধাতু হয়ে যায় কি? অ্যানায়ন। কি? অ্যানায়ন। এবং খেয়াল করো, তার গঠনটা মনে করো, ধরো কথার কথা এরকম হয়ে যায়। তার মানে আমরা আয়নিক যৌগের গঠনে কিন্তু সিম্পলি বলতে পারি যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ভিতরে যে যৌগটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের আয়নিক যৌগ। এবং এই ক্ষেত্রে ক্যাটায়নটা মানে ধাতু ইলেকট্রন দান করে ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এখন জাস্ট এইভাবে চিন্তা করো, এই আমার যে ক্যাটায়ন, ও যে ইলেকট্রনটা দান করছিল যেটা কিনা অ্যানায়ন গ্রহণ করছে, ওই ইলেকট্রনটাকেই ওই ইলেকট্রনটাকেই আমার ক্যাটায়ন আবার কি করছে? নিজের দিকে একটু আকর্ষণ করতেছে। তাহলে এই ইলেকট্রনটাকে তোমার ক্যাটায়ন নিজের দিকে আকর্ষণ করতেছে, একই সাথে অ্যানায়নের ভেতরে যে তোমার নিউক্লিয়াসটা আছে ওইটাকে আবার ক্যাটায়নের নিউক্লিয়াস কি করতেছে? বিকর্ষণ করতেছে। তাহলে আমার এই অ্যানায়নের এই ইলেকট্রনটা যদি ক্যাটায়ন নিজের দিকে আকর্ষণ করে তাহলে ওকে সামান্য একটু এইদিকে চলে আসবে না? সামান্য একটু এই পজিশনে চলে আসবে এবং তখন ব্যাপারটা এরকম লাগবে যে ইলেকট্রনের যে মেঘের ঘনত্ব এটা আসলে দুইজনের মাঝখানে অবস্থান করতেছে এবং জিনিসটাকে দূর থেকে দেখতে অনেকটা মনে হবে যে না, এরা আসলে ইলেকট্রন দান প্রদান না, বরং ইলেকট্রন শেয়ার করতেছে। আর এই যে ইলেকট্রন শেয়ার করা, এইভাবে কোন যৌগটা তৈরি হয় বলতো? সমযোজী যৌগ তৈরি হয়ে যায়। তার মানে আমার পোলারায়ন যখন হবে বা যখন কিনা ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকৃতির বিকৃতি ঘটবে, যখন কিনা ইলেকট্রনটা দুই নিউক্লিয়াসের মাঝখানে চলে আসবে, তখন অ্যাকচুয়ালি ওই আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কার মতো রূপান্তরিত হবে বলতো? সমযোজী সমযোজী সরি সমযোজী যৌগের মতো রূপান্তরিত হয়ে যাবে। আর পোলারায়নের বেসিক কনসেপ্টই এইটা, যে আমার একটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য সমযোজী যৌগের মতো হয়ে যাওয়াটাকে আমরা কি বলি বলতো? আরেকভাবে পোলারায়ন বলতে পারি। ক্লিয়ার? এখন তাহলে মজার ব্যাপার হচ্ছে, পোলারায়ন কনসেপ্ট আমরা ক্লিয়ার। এই পোলারায়নটা অর্থাৎ কোন আয়নিক যৌগের পোলারায়ন আসলে কত মাত্রায় হবে বা কার সমযোজী বৈশিষ্ট্য কত বেশি প্রকাশ পাবে, এই পুরো জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে ফাজান। তিনি হচ্ছে কতগুলো নীতি দিয়েছেন। এই নীতিগুলো আমাদেরকে এখন ভালো করে জানতে হবে এবং মনে রাখবা, ফাজানের নীতি এর মাধ্যমে আমরা কার পোলারায়ন হচ্ছে কি কার পোলারায়ন হচ্ছে না এই জিনিসটা বের করতে পারি। তো ফাজান কি বলছেন? সেটা হচ্ছে, ধরো কোনো একটা আয়নিক যৌগে যে ক্যাটায়ন থাকে এবং যেই অ্যানায়ন থাকে, এদের চার্জের পরিমাণ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। আবার সে এইভাবে বলছে, ওই আয়নিক যৌগের ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকারটা যত বড় হবে, পোলারায়নের পরিমাণ তত বেশি হবে। আবার বলছে যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে যদি এরকম NH2 NP6 এবং N-1 D10 এরকম একটা ইলেকট্রন বিন্যাস থাকে, তখনও দেখা যাবে আমার পোলারায়নের পরিমাণ বেশি হবে। আর তোমরাই বলো তাহলে, পোলারায়নের পরিমাণ যখন বেশি হচ্ছে, পোলারায়ন যখন বেশি হচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে, তাই না? আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে। আর আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া, তাই না? তার মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাচ্ছে, তাই তো? সমযোজী
বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাচ্ছে। এখন তোমরাই বলো। তার মানে কনসেপ্ট হচ্ছে এরকম, পোলার আয়ন বেশি হইলে তার আয়নিক বৈশিষ্ট্য কম এবং তার সমযোজী বৈশিষ্ট্য কি বেশি হচ্ছে। এখন সমযোজী বৈশিষ্ট্য যখন বেশি হয় তখন একটা যৌগের ভিতরে আসলে কি কি চেঞ্জেস আসে বা কি কি পরিবর্তন আমরা দেখতে পারি? সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে তার গলনাঙ্ক কমে যাওয়া, তাই না? তার সেই যৌগের কি বলতো গলনাঙ্ক কমে যাওয়া, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাওয়া এবং সেই যৌগের পানিতে দ্রাব্যতা কি বলতো? পানিতে দ্রাব্যতা এটাও কি কমে যাওয়া। এরপরে সেই যৌগের যে একটা তাপীয় সুস্থিতি আছে সেইটাও কি বলতো কমে যাওয়া। কেন বলতো? কারণ তাপীয় সুস্থিতি কাদের বেশি? যারা আয়নিক, যাদের মধ্যে দৃঢ় বন্ধন থাকে তাদেরকে তুমি ভাঙতে গেলে অনেক বেশি পরিমাণ তাপ দেওয়া লাগবে তাদের সুস্থিতির জন্য। আর যারা সমযোজী তারা কিন্তু অল্প তাপেই কি ভেঙে যাবে, অর্থাৎ তাদের তাপীয় সুস্থিতি কিন্তু কি কম। তাহলে তাপীয় সুস্থিতি কি? তাপীয় সুস্থিতি এটাও কি কমে যাবে এবং তাদের বর্ণ পরিবর্তনের বর্ণ তৈরির প্রবণতা এটা আবার বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে সমযোজী বৈশিষ্ট্য যাদের বেশি প্রকাশ পায় তাদের অ্যাকচুয়ালি এই চেঞ্জেস গুলা আসে। ঠিক আছে? এইবার আসো আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এবং প্র্যাকটিস করার মাধ্যমে পুরো কনসেপ্টটাকে মধ্যে ক্লিয়ার হয়ে যাব। তো দেখো সবার ফার্স্টে আমার ১ নাম্বার যে উদাহরণটা পোলার আয়ন। এখন দেখো এরা সবাই কিন্তু কি দেখো তো হচ্ছে ক্যাটায়ন অবস্থায় আছে, তাই না? তো আমরা ফাজানের প্রথম নীতিতে কি পড়ছিলাম মনে আছে? যে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি, পোলার আয়ন তত বেশি হবে, তাই না? তাহলে এইখানে দেখো তো সবচেয়ে বেশি চার্জ কার আছে? অ্যালুমিনিয়াম 3+ এর। তাহলে এর পোলার আয়ন সবথেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম আয়নের, তারপরে সোডিয়াম আয়নের। তাহলে এইখানে পোলার আয়নের ক্রমটা কিরকম? অ্যালুমিনিয়াম সবথেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে কি? সোডিয়াম। এইবার দেখো সমযোজী বৈশিষ্ট্য কার বেশি এই যৌগগুলোর ভিতরে? এখন মনে আছে সমযোজী বৈশিষ্ট্য আমরা কিভাবে বের করব? যার পোলার আয়ন যত বেশি তার অ্যাকচুয়ালি কি সমযোজী বৈশিষ্ট্য কি তত বেশি হবে। তাহলে সবার ফার্স্টে দেখো এখানে কমন সবার মধ্যে কি আছে? এই ক্লোরিন আছে না? তাহলে ক্লোরিনটাকে যেহেতু কমন এটাকে আমরা কনসিডার করব না। তাহলে এইবার সবগুলা ক্যাটায়নের ক্ষেত্রে সবার আগে আমি কি দেখব? চার্জ দেখব, তাই না? দেখো চার্জ এর ক্ষেত্রে দেখবা যে সবারই কি চার্জ হচ্ছে +1, মানে চার্জ বেশি বা কম দিয়ে এখানে পোলার আয়নটা বের করা যাচ্ছে না। তাহলে ২ নাম্বার আমরা কি চলে যাব বলো তো? ওই সেই ক্যাটায়নের আকার ওইখানে চলে যাব। তো পোলার আয়নের কনসেপ্টটা মনে আছে? ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে, আর পোলার আয়ন বেশি মানে কি সমযোজী বৈশিষ্ট্যও কি বেশি। এখন দেখো তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিয়াম, সিজিয়াম, এদের ভেতরে আমার সবচেয়ে ছোট ক্যাটায়ন কোনটা? লিথিয়াম। তার থেকে বড় কি সোডিয়াম, তার থেকে বড় কি পটাশিয়াম। তার মানে সবচেয়ে ছোট লিথিয়াম, তার মানে এর পোলার আয়ন বেশি হইছে, এর সমযোজী বৈশিষ্ট্যও কি বেশি। তাহলে এই ক্ষেত্রে আমার সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা কি দেখো তো এইভাবে করে বাড়বে। এইবার দেখো গলনাঙ্ক কি? গলনাঙ্ক। এখন আমরা কি বলছিলাম যে পোলার আয়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক কি কমে যায়। ওকে, এটুকু আমরা জানি। এখন দেখো সবার মধ্যে কমন কি আছে? ক্লোরিন না? তাহলে এটাকে আমি কনসিডার করতেছি না। তো সবার ফার্স্টে আমি চলে আসবো চার্জে। দেখো অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3+, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+ এবং সোডিয়ামের চার্জ হচ্ছে শুধু কি প্লাস, এবং এরা সবাই কিন্তু একই পর্যায়ের মৌল, তাই না? একই পর্যায়ের যেহেতু মৌল, তাহলে এইবার বলো চার্জের পরিমাণ যত বেশি পোলার আয়ন কি বলতো তত বেশি, এবং পোলার আয়ন বেশি মানে কি সমযোজী ধর্ম তত বেশি, আর তখন কি গলনাঙ্ক কমে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি পোলার আয়ন কিন্তু এখানে কার হচ্ছে বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। তার মানে এর গলনাঙ্ক এখানে সবথেকে কি কম হবে। তার থেকে বেশি কার হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এবং তার থেকে বেশি কি বলতো সবচেয়ে বেশি সোডিয়াম ক্লোরাইড। তার মানে এইখানে গলনাঙ্কের ক্রমের ক্ষেত্রে সবচেয়ে বেশি সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সর্বশেষে কি বলতো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং তোমরা দেখবা বইতে আছে যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে কত? 801 ডিগ্রি সেলসিয়াস, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের হচ্ছে 714 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হচ্ছে 190 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি পোলার আয়ন না হইতো, যদি নরমাল ধাতুর কথা চিন্তা করো, ধাতুর ক্ষেত্রে কিন্তু আবার সোডিয়াম হচ্ছে এর গলনাঙ্ক সবথেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম এবং তারপরে কি অ্যালুমিনিয়াম, যদি শুধুমাত্র ধাতুর কথা বলতো। এইবার আমরা আসছি পানিতে কি? দ্রাব্যতা কি? পানিতে দ্রাব্যতা। খেয়াল করো খুব সিম্পল একটা জিনিস, আমার এইখানে ৪ টা মৌল দেওয়া আছে, তাই না? এবং পানিতে দ্রাব্যতা মনে আছে ব্যাপারটা কিরকম? যে সমযোজী যৌগের দ্রাব্যতা আসলে পানিতে কম, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এইখানে যার পোলার আয়ন সবথেকে বেশি হবে
তার সমযোজী ধর্ম কি তত বেশি, আর সমযোজী ধর্ম বেশি হলে তার পানিতে দ্রাব্যতা কি কমে যাবে। এখন খেয়াল করো এই সব জায়গায় আবার ক্যাটায়নটা কি আছে বলো তো, সেম আছে। ক্যাটায়নটা সেম আছে। ক্যাটায়ন যদি সেম থাকে তাহলে এবার আমরা কি নিয়ে কনসিডার করব, অ্যানায়ন নিয়ে। দেখো অ্যানায়নগুলোর মধ্যে সবার চার্জে কিন্তু -1, সবার চার্জে -1, কারণ সবাই কি এখানে হ্যালোজেন। তাহলে চার্জ দিয়ে আমরা বের করতে পারতেছি না। তাহলে আমরা কিসে চলে যাব বলো তো, আমরা চলে যাব ওদের তোমার হচ্ছে আকারের ক্ষেত্রে। তো অ্যানায়নের ক্ষেত্রে আকারটা কিরকম ছিল মনে আছে? অ্যানায়নের ক্ষেত্রে আকার যত বেশি বড় হবে তার পোলারায়ন তত বেশি হবে। তাহলে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে সবথেকে বড় আকার কার বলতো? আয়োডিনের। তাহলে এর পোলারায়ন সবথেকে বেশি হইছে। তার মানে কি এর সমযোজী ধর্ম বেশি, তার মানে কি এর পানিতে দ্রাব্যতা কি সবথেকে কম। আর এই যে ফ্লোরিন বা ফ্লোরাইড যে আয়নটা, এর আকারটা কি সবথেকে ছোট এই অ্যানায়নের। তাহলে এর পোলারায়ন কি বলতো সবথেকে কম হইছে। আর এর মানে পোলারায়ন সবথেকে কম হওয়া মানে কি এর আয়নিক বৈশিষ্ট্যই আছে, তার মানে এ কিন্তু পানিতে বেশি দ্রব্য হবে। তাহলে এই ক্ষেত্রে দ্রাব্যতা ক্রমটা কিরকম হবে বলতো, সব থেকে বেশি হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ব্রোমাইড, আর তারপরে কি বলতো সোডিয়াম আয়োডাইড। এবং এককভাবে চিন্তা করলে সোডিয়াম ফ্লোরাইড যেটা, এটাই পানিতে কি দ্রবণীয়। এইবার আমরা আসতেছি তাপীয় সুস্থিতি। কি বলতো তাপীয় সুস্থিতি, খেয়াল করো এইখানে আমার সবার ভেতরে দেখো এই যে কার্বনেটটা কমন না, তাহলে কার্বনেটটা আমি একটু বাদ দিচ্ছি। তাহলে এইবার আমি কি দেখবো, দেখো তো যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম এবং বলছে তাপীয় সুস্থিতির কথা। এদের মধ্যে কার বেশি কার কম। তো তাপীয় সুস্থিতি আসলে কাদের বেশি হয়? যারা হচ্ছে আয়নিক আর যারা সমযোজী তাদের তাপীয় সুস্থিতি কি কম হয়ে যায়। এখন আমার আগে চিন্তা করতে হবে যে এদের ভেতরে পোলারায়ন কার বেশি হইছে। যার পোলারায়ন সবথেকে বেশি তার সমযোজী ধর্ম তত বেশি, আর সমযোজী ধর্ম তত বেশি মানে কি তাকে অল্প তাপ দিলেই কি সে ভেঙে যাবে, তার মানে কি তার তাপীয় সুস্থিতি কম। তো খেয়াল করো এদের সবার চার্জে কিন্তু 2+, তাই না? 2+, 2+, 2+, 2+, 2+। তাহলে চার্জ দিয়ে আমরা বের করতে পারতেছি না। তাহলে এইবার এই ক্যাটায়নগুলোর আমরা আকার দেখি। দেখো এইখানে সবথেকে ছোট ক্যাটায়ন হচ্ছে গিয়ে কি বেরিলিয়াম। তাহলে ওই ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারায়ন তত বেশি হয়, তাই না? ক্যাটায়নের আকার যত ছোট পোলারায়ন তত কি বেশি। তাহলে পোলারায়ন তত বেশি হইলে তার সমযোজী ধর্মও তত বেশি। সমযোজী ধর্ম বেশি হইলে তাকে অল্প তাপ দিলেই কি সে ভেঙে যাবে। তার মানে তার কি তাপীয় সুস্থিতি কি কম। তার মানে এর তাপীয় সুস্থিতি সবথেকে কম। আর এই যে ব্যারিয়াম, এই ক্যাটায়নটার আকার কিন্তু সবথেকে বড়, তাই না? তাহলে এই ক্যাটায়নের আকার যদি সবথেকে বড় হয় তার মানে এর পোলারায়নটা সবচেয়ে কম হইছে। তার মানে এর মধ্যে এখনো আয়নিক বৈশিষ্ট্যই বেশি আছে। আর আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকলে তো তার তাপীয় সুস্থিতি বেশি। কারণ কি অনেক বেশি তাপ দিয়ে তাকে ভাঙা লাগবে। তাহলে এই ক্ষেত্রে তাপীয় সুস্থিতির ক্রমটা কিরকম হয় বলতো? ব্যারিয়াম কার্বনেট সবথেকে বেশি, তারপরে স্ট্রনসিয়াম কার্বনেট, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং লাস্টে কি বলতো? বেরিয়াম কার্বনেট। এবার লাস্টে আমরা আরেকটাই বর্ণ পরিবর্তন বা বর্ণ তৈরি করার প্রবণতা। খেয়াল করো আমার ৪ টা যৌগ দেওয়া আছে। তো আমি কি বলছিলাম যে যাদের পোলারায়ন বেশি হয় তাদের মধ্যে সমযোজী ধর্মের প্রবণতা বেশি থাকে এবং সমযোজী ধর্ম এই প্রবণতা বেশি থাকার কারণে সে বর্ণ তৈরি করতে চায় বা বর্ণ তৈরি করার প্রবণতাও বেড়ে যায়। তো এইখানে আমরা একটু সিকোয়েন্সটা বের করি। দেখো সবার মধ্যে সিলভারটা কি আছে? কমন আছে। তাহলে সিলভারটাকে আমরা সাইডে রাখতেছি। আমরা চলে আসলাম হ্যালোজেন গুলাতে। দেখো এই সবগুলা হ্যালোজেনের চার্জ কিন্তু -1, তার মানে ফাজানের প্রথম নীতি দিয়ে আমরা কি করতে পারতেছি না? বের করতে পারতেছি না। যখনই বের করতে না পারবো সেকেন্ড নিয়মে চলে যাব কি? এই যে কি অ্যানায়ন, অ্যানায়ন গুলার আকার। তো তোমরা দেখো এইখানে সবথেকে বড় অ্যানায়ন কোনটা আছে? কি? সিলভার আয়োডাইডের এই আয়োডাইড। তাহলে এইখানে অ্যানায়নের আকারটা সবথেকে কি বড়, তাই না? এই অ্যানায়নের আকার সবথেকে বড়। এর আকার সবথেকে বড় তার মানে কি এই যৌগের পোলারায়ন সবথেকে বেশি হইছে। এই যৌগের পোলারায়ন সবথেকে বেশি হওয়ার কারণে এর সমযোজী ধর্মও তত বেশি প্রকাশ পাইছে এবং যার কারণে এর কি বর্ণ তৈরি করার প্রবণতাও কি বলতো অনেক বেশি, তাই না? এবং এইজন্য দেখা যায় যে এ হচ্ছে গাঢ় হলুদ। কি বলতো? গাঢ় হলুদ কালারের বর্ণ তৈরি করে। আর একই সাথে দেখো এই যে সিলভার ফ্লোরাইড, এইখানে এই অ্যানায়নের আকার সবথেকে ছোট। তার মানে এর পোলারায়ন সবথেকে কম হইছে। তার মানে এর মধ্যে ঐরকম ভাবে কি নাই বলতো সমযোজী কোনো বৈশিষ্ট্য নাই। এটা পুরোটাই একটা আয়নিক বৈশিষ্ট্যই আছে। তার মানে কি এ বর্ণ তৈরি করবে না। এবং এই কারণে দেখা যায় এই যে তোমার সিলভার ফ্লোরাইড এবং সিলভার ক্লোরাইড এরা অলমোস্ট কি বলতো বর্ণহীন। কি বলতো? বর্ণহীন, ঠিক আছে? বা সাদা কালার। আবার এ হচ্ছে গিয়ে কি হালকা হলুদ। কি বলতো? হালকা হলুদ কালার। এবং এই ক্ষেত্রে আমার ওই যে বর্ণ তৈরি করার প্রবণতা কি বলতো কোথায় বেশি হচ্ছে? সবথেকে বেশি হচ্ছে সিলভার আয়োডাইড, তারপরে সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড এবং সর্বশেষে কি সিলভার ফ্লোরাইডে। ক্লিয়ার?
ওকে, তাহলে মোটামুটি যদি তোমরা ফাজানের নীতিটা ভালো করে শিখে ফেলো এবং এই পোলার আয়নটা কিভাবে বের করতে হয়, এই টেকনিকগুলো শিখে রাখো, তাহলে এই টপিক থেকে যেকোনো প্রশ্ন আমরা কি করতে পারবো? খুব সহজেই সলভ করতে পারবো। চলো তার কিছু প্রমাণ দেখি। যেমন দেখো বিগত বছরে মেডিকেলে আসা একটা কোয়েশ্চেন, নিচের কোনটির গলনাঙ্ক সবথেকে কম? কোনটির গলনাঙ্ক সবথেকে কম? এখন তোমরাই বলো, এই টাইপের প্রশ্ন পাইলে তুমি সবার আগে সলভ করে নিবা। গলনাঙ্ক কম মানে কাদের বলো তো? যারা হচ্ছে সমযোজী, তাই না? যারা কি সমযোজী। আর যে সমযোজী তার মানে কি তার পোলারায়নটা অবশ্যই কি বেশি হইছেই দেখে সে সমযোজী। তার মানে এইখানে আমার বের করতে হবে কার পোলারায়ন কি বলতো সবথেকে বেশি। ঠিক আছে? তো দেখো সব জায়গায় সিলভার আছে, সিলভারটা বাদ। তাহলে আমরা কি হ্যালোজেনগুলার চার্জে ফার্স্টে চলে যাই, সবগুলা চার্জে কিন্তু সেম। তাহলে আমরা চলে যাব কোথায় বলতো? এদের আকারে। তো দেখো এই যে হ্যালোজেনগুলার ভিতরে বা অ্যানায়নের ভিতরে এই আয়োডাইড, এই অ্যানায়নটার আকার কি সবথেকে বড় না? তাহলে অ্যানায়নের আকার যত বেশি তার কি বলতো পোলারায়ন তত বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য কি তত বেশি প্রকাশ পাচ্ছে এবং তার গলনাঙ্ক কি বলতো তত বেশি কমে যাচ্ছে। তাহলে এইখানে আমার কারেক্ট অ্যান্সার কি হবে বলতো? সিলভার আয়োডাইড। ক্লিয়ার? তোমাকে সবার আগে প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমার এখানে পোলারায়ন কি বেশি খুঁজতে হবে নাকি পোলারায়ন কম খুঁজতে হবে। এরপর দেখো একটা সম্ভাব্য প্রশ্ন, যেমন কবির স্যারের বই থেকে এটা আসতে পারে। আয়নিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? এই দেখো আয়নিক বৈশিষ্ট্যের ক্রম। তার মানে এখানে আয়নিক বৈশিষ্ট্য কাদের বেশি হয়? যাদের পোলারায়নটা কম হয়। তাহলে এইখানে আমার খুঁজতে হবে পোলারায়ন যে কম হচ্ছে সেই সিরিয়ালটা আমাকে এখানে বের করতে হবে। তো খেয়াল করো এই অক্সিজেন তো সব জায়গায় কি বলতো কমন, তাই না? এই যে সবার মধ্যে কি আছে বলতো? অক্সিজেন কমন আছে। তাহলে অক্সিজেনটা বাদ। তাহলে আমি কি দেখবো বলতো? দেখবো হচ্ছে এবার তাহলে মানে অক্সিজেনটা বাদ। এবার তাহলে আমি কি দেখবো? যে চার্জ দেখবো। তো খেয়াল করো এখানে ৩ টা মৌল আছে, তাই না? কি, কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং কি অ্যালুমিনিয়াম। তো যদি আমি চার্জের কথা চিন্তা করি, খেয়াল করে সবাই কিন্তু একই পর্যায়ে। তাহলে আকার নিয়েও কোনো রকম ঝামেলা হচ্ছে না, চার্জে আমরা দেখি। এর চার্জ +1, এর কি 2+ আর অ্যালুমিনিয়ামের কি 3+। তো মনে আছে কথাটা কিরকম ছিল? চার্জ যত বেশি হয়, পোলারায়ন তত বেশি হয়, তাই না? আর পোলারায়ন বেশি হলে কি আয়নিক বৈশিষ্ট্য কি কমে যায়। তাহলে আমার এখানে তো কি লাগবে? আয়নিক বৈশিষ্ট্য বেশি লাগবে। তার মানে কি পোলারায়ন কম লাগবে। এখন সবথেকে কম পোলারায়ন কার হবে বলতো? যার চার্জটা কি যত কম। তাহলে সোডিয়ামের চার্জটা কি সবথেকে কম না? তাহলে দেখতে হবে যে সোডিয়াম দিয়ে শুরু হইছে কোন সিরিয়ালটা। দেখো এই একটা সিরিয়ালে আছে সি নাম্বারে যে সোডিয়াম অক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখো সিরিয়ালে মিলে যাচ্ছে। তাহলে এটাই কি বলতো আমার আয়নিক বৈশিষ্ট্যের ক্রম, যে সবথেকে বেশি আয়নিক ও তারপরে এই ক্ষেত্রে পোলারায়ন হচ্ছে, এইজন্য এর আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে। আর এর ক্ষেত্রে আরো বেশি পোলারায়ন হইছে, তার মানে এর আয়নিক বৈশিষ্ট্য আরো বেশি কমে যাচ্ছে। ক্লিয়ার? বাট যদি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বলতো তখন কিন্তু আবার সিরিয়ালটা উল্টা হইতো। ঠিক আছে? ওকে। তো আশা করা যায় যে তোমরা খুব সহজেই এই পোলারায়ন টপিকটা বুঝতে পেরেছো এবং এই কনসেপ্টটা মাথায় রাখলে আশা করা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে সম্ভাব্য প্রশ্ন বা যেগুলো আসতে পারে সেগুলো তোমরা সলভ করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।